আমি প্রথম থেকে আরেকবার একটু রিভাইজ করে দিই। তাহলে প্রথমে আমরা কি দেখলাম, শতকরা মাত্রা দেখলাম, তার মধ্যে কি ছিল ডব্লিউ অনুপাতে, তারপর কি ছিল ডব্লিউ অনুপাতে, তারপর কি ছিল ভি অনুপাতে, তারপর কি দেখলাম, তারপর দেখলাম আমরা মোল ফ্র্যাকশন, তারপর কি দেখলাম, তারপর দেখলাম মোলারিটি, তারপর দেখলাম মোলারিটি, তারপর দেখলাম হচ্ছে নরমালিটি। তো এই হচ্ছে আমাদের সলিউশনের বা দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের কিছু মাত্রা। এটা তোমরা জানবে সলিউশন চ্যাপ্টারে আরো গভীরভাবে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এন্টায়ার সায়েন্স। তো একটা নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আগের ভিডিওতে আমরা পড়েছিলাম যে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির পার্ট 1, যেখানে ছিল লাস্ট আমরা করেছিলাম হচ্ছে এম্পিরিক্যাল অ্যান্ড মলিকিউলার ফর্মুলা। তো আজকের আমরা পার্ট 2 করব। তো পার্ট 2 এর কি টপিক আছে সেটা আমি বলছি। তো তার আগে যে যারা পার্ট 1 দেখোনি, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির পার্ট 1 এর ভিডিওটা যারা দেখোনি, তো তাদের জন্য ডেসক্রিপশনে লিংক দিয়ে দেওয়া হবে, তো তারা প্লিজ গিয়ে চেক আউট করে নাও। তো আজকের যেটা আমরা দেখবো সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির পার্ট 2, অর্থাৎ লাস্ট পার্ট অফ আওয়ার টুডেস চ্যাপ্টার। তো সেটা হচ্ছে কি না, ফার্স্ট টপিক আমরা কি দেখব, আজকের টপিক। তো আজকের তেমন কোনো বড় কিছু টপিক নেই, ছোটখাটো টপিক আছে। তো টপিক আমরা কি দেখব, তো টপিক আমরা ফার্স্ট যেটা 1 নম্বরে দেখব সেটা হচ্ছে স্টয়সিওমেট্রিক ক্যালকুলেশন। স্টয়সিওমেট্রিক ক্যালকুলেশন স্টয়সিওমেট্রিক ক্যালকুলেশন। সেকেন্ড আমরা কি দেখব, সেকেন্ড আমরা দেখব হচ্ছে লিমিটিং রিএজেন্ট। থার্ড আমরা কি দেখব, থার্ড দেখব অ্যাটমিক অ্যান্ড মলিকিউলার মাস। 4 নম্বর কি দেখব, মেথড অফ এক্সপ্রেসিং কনসেন্ট্রেশন অফ সলিউশন। আর লাস্ট 5 নম্বর আমরা দেখবো, সব কিছু ছোট ছোট, হয়তো মনে হচ্ছে টপিক অনেকগুলো আছে কিন্তু টপিকগুলো সব ছোট ছোট টপিক। তো লাস্ট 5 নম্বর আমরা কি দেখবো না, 5 নম্বর যে টপিকটা তোমরা দেখবে সেটা হচ্ছে তোমাদের ক্লাস 11 এর ফিজিক্সও আছে তোমরা, ঠিক আছে, ফিজিক্সও তোমরা এই টপিকটা দেখতে পাবে। তো নামটা হচ্ছে কি না, সিগনিফিকেন্ট নাম্বার বা তাৎপর্যপূর্ণ সংখ্যা। সিগনিফিকেন্ট নাম্বার বা তাৎপর্যপূর্ণ সংখ্যা। তো আজকের এই 4টে টপিক নিয়ে আমাদের, এই 5টা টপিক নিয়ে আমাদের আছে ক্লাস। তো ফার্স্ট টপিক কি না, ফার্স্ট টপিক স্টার্ট করা যাক। আচ্ছা, ফার্স্ট টপিক স্টার্ট করার আগে তোমাদের একটা কথা বলে দিই। আমি যেখান থেকে ভিডিওটা বানাই, আমি যেখান থেকে ক্লাসটা করি, আমি যে রুম থেকে ক্লাসটা করি, তো তার পাশেই হচ্ছে কি না, তার পাশেই হচ্ছে একটা হাইওয়ে রয়েছে, গাড়ি সব সময় যাতায়াত করে, তো প্রচুর আওয়াজ আসে বা আউটসাইডে প্রচুর নয়েজ আছে। তো আমার মাইকটা কি করে না, যখন আমি তোমাদেরকে বোঝাচ্ছি তখন হয়তো বাইরের নয়েজটা ক্যাপচার করলো না, বাইরের নয়েজটা তখন ক্যাপচার করছে না, বাট যখন আমি তোমাদের বোঝানো বাবদ হয়তো আমি লিখছি তখন কিন্তু বাইরের নয়েজটা আসছে। তো সেই জন্য তোমাদেরকে বলে রাখি যে যখন আমি কথা বলছি তখন হয়তো নয়েজ আসছে না, বা যখন আমি শুধু লিখছি তখন কিন্তু নয়েজ আসছে। তো সেটা তোমরা একটু কনসিডার করে নিও। তো আর কিছু না, আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। 1 নম্বর কি দেখবো, 1 নম্বর দেখবো স্টয়সিওমেট্রিক ক্যালকুলেশন। তো 1 নম্বর আমরা দেখবো হচ্ছে কি না, স্টয়সিওমেট্রিক ক্যালকুলেশনটা কি, আমরা আগের পার্টে একটা তোমাদের সূত্র লিখিয়েছিলাম, মোল সংখ্যা নির্ণয়ের সূত্র। তো সেই সূত্রটা আমি আবার লিখছি আজকের। নাম্বার অফ মোল n দ্বারা প্রকাশ করা হয় ইজিক্যাল টু কি না, ইজিক্যাল টু ওয়েট ইজিক্যাল টু মাস বাই অ্যাটমিক মাস ইজিক্যাল টু মাস বাই মলিকিউলার মাস ইজিক্যাল টু। তো এগুলো আগের পার্টে হয়ে গেছে, যারা যারা দেখোনি তো তারা বুঝতে পারবে না, তারা প্লিজ আগের ভিডিওটা দেখে এসো, তারপরে এটা বুঝতে পারবে। তারপরে কি না, নাম্বার অফ পার্টিকেলস বাই হচ্ছে Na, যাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। আর লাস্ট হচ্ছে কি ভলিউম লিটার এককে কি না 22.4 লিটার। এটা কেন লিখলাম, তো স্টয়সিওমেট্রিক ক্যালকুলেশনটা হচ্ছে, ধরো তোমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, ধরো ইকুয়েশনটা কি না, এক্সাম্পল
ধরো একটা এক্সাম্পল দেওয়া আছে তোমাদের, নাইট্রোজেন প্লাস H2 থেকে উৎপন্ন হবে কি NH3 বা অ্যামোনিয়া। তো এই প্রসেসটাকে বলা হয় হেবার প্রসেস। অ্যামোনিয়া প্রস্তুত করতে হলে এই প্রসেসটা হচ্ছে সব থেকে বেস্ট প্রসেস, যার নাম হচ্ছে হেবার প্রসেস বা হেবার পদ্ধতি। তো সেটা তোমরা পরবর্তী পর্যায়ে জানবে। তো এটা হচ্ছে কিনা, এটা একটা ইকুয়েশন, এটা হচ্ছে কিনা রিয়াক্ট্যান্ট, এটা হচ্ছে কিনা প্রোডাক্ট। দুটো রিয়াক্ট্যান্ট মিলে একটা কি প্রোডাক্ট তৈরি করলো, অ্যামোনিয়া তৈরি করলো। এটা কি করতে হবে না, স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশন বা লিমিটিং রিয়েজেন্ট যাই হোক না কেন, যেটাই করো না কেন, তোমাদের সবার আগে সমতা বিধান করতে হবে, সমীকরণের সমতা বিধান করতে হবে। সমতা বিধান মানে কি? স্যার এখানে দুটো নাইট্রোজেন আছে, এখানে একটা নাইট্রোজেন আছে, এখানে দুটো নাইট্রোজেন আছে, এখানে একটা নাইট্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে তিনটে হাইড্রোজেন আছে। তাহলে দুটো কি দুটো তাহলে তীর চিহ্নের এপাশে আর ওপাশে দুটো কি সমান রয়েছে? না, সমান নেই। তার জন্য আমাদের করতে হবে সমতা বিধান। অর্থাৎ কি, এখানে সমতা বিধানের ট্রিক্স আছে, সেটা পরবর্তী পর্যায়ে আমি তোমাদেরকে দেখাবো। তো এখন শুধু তোমরা দেখে নাও যে এখানে আমি 2 বসালাম, এখানে আমি 3 বসালাম, হয়ে কি হয়ে গেল না, এখানে দুটো নাইট্রোজেন, এখানেও দুটো নাইট্রোজেন হয়ে গেল, এখানে তিনটে, 3 দুগুণে 6টা হাইড্রোজেন, এখানে 3 দুগুণে 6টা হাইড্রোজেন। তাহলে দুটো অ্যারো চিহ্নের এপাশ ওপাশে কি আছে, দুটো ইকুয়াল হয়ে গেল। এরপর কি না, এরপর তোমাদের জানতে হবে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অর্থাৎ এখানে কিছু নেই, মানে ধরে নাও 1 আছে, এখানে কি আছে 2 আছে, এখানে 1 আছে, এখানে আছে 3 আছে, আর এখানে কি আছে না 2 আছে। তো এটাকে আমরা কি বলবো না, এটাকে আমরা স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট বলবো। স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টে কি কি হতে পারে, তো সেটা আমরা জানবো। তো স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা কি হতে পারে না, মোল সংখ্যা হতে পারে, নাম্বার অফ মোল হতে পারে, নাম্বার অফ মোল হতে পারে, নাম্বার অফ মোল হতে পারে। স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট আমি বলতে পারি তোমাদেরকে যে 1 মোল N2 3 মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 মোল NH3 বা অ্যামোনিয়া উৎপন্ন করলো। তাহলে এই যে পাশে 2 3 1 লেখা আছে, তাহলে এটা স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এটা এখানে নাম্বার অফ মোল হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেন আমরা কি দেখতে পারবো না, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কি দেখতে পারবো, নাম্বার অফ মলিকিউলস দেখতে পারবো। নাম্বার অফ মলিকিউলস হতে পারে, নাম্বার অফ মলিকিউলস হতে পারে, নাম্বার অফ মলিকিউলস হতে পারে। দেন আরেকটা কি হতে পারে, ভলিউম হতে পারে, ভলিউম হতে পারে। এই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা ভলিউম হতে পারে। আমি বলতে পারি 1 লিটার N2, এক্সাম্পলের জন্য বলতেছি, 1 লিটার N2 3 লিটার হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 লিটার অ্যামোনিয়া উৎপন্ন করছে। যদিও এটা এখানে লিটার প্রযোজ্য হবে না, কারণটা বলছি, ভলিউম হতে পারে, ভলিউমও হতে পারে, ভলিউমও হতে পারে। এর একটা কোশ্চেন আছে, শর্ত আছে। শর্তটা কি না, ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর গ্যাস মলিকিউল। এটা তখনই ভলিউম হবে যখন এটা গ্যাস হবে, যখন এর পাশে আমরা গ্যাস লিখবো, তখনই আমরা তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটিকে ভলিউম বা আয়তন হিসেবে গণ্য করতে পারবো। ফার্স্ট ক্লাসে বোঝানো হয়েছে। তাহলে কি না, ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল, ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর গ্যাস মলিকিউল, ফর গ্যাস মলিকিউল। আমরা স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটাকে তখনই আয়তন হিসেবে ধরবো যখন এই অণুগুলো কি হবে না, গ্যাসীয় অণু হবে, তখনই আমরা ভলিউম হিসেবে ধরতে পারি। আর অন্য সময় আমরা যদি সলিড বা কোনো কিছু পার্টিকেলস দেখতে পারি, তখন আমরা ধরবো কিনা, তখন আমরা ধরবো হচ্ছে নাম্বার অফ মোলও ধরতে পারি, আবার নাম্বার অফ মলিকিউলসও ধরতে পারি। তাহলে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট এই 3 প্রকার হয়ে থাকে। তাহলে জানা গেল, তাহলে বোঝা গেল স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা কি। এবার তোমাদের একটা জিনিস বোঝাই যে স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশনটা প্রয়োজন কেন, স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশনটা আমাদের কি প্রয়োজনে লাগবে না। ধরো তোমাদের এখানে দিয়ে দিল যে নাইট্রোজেন 1 মোল বিক্রিয়া করেছে, নাম্বার অফ মোল দিয়ে দিল, কি বললো না, নাম্বার অফ মোল কি বললো না, নাইট্রোজেন আছে, আচ্ছা এটা একটু পিছিয়ে লিখি, নাম্বার অফ মোল দিয়ে দিল, কি দিয়ে দিল না, এটা আছে 1 মোল, এটা আছে হাইড্রোজেন আছে 3 মোল, এটা আছে 2 মোল। তাহলে নাইট্রোজেনের মোল সংখ্যা দিয়ে দিল 1, হাইড্রোজেনের মোল সংখ্যা দিয়ে দিল 3, আর অ্যামোনিয়ার মোল সংখ্যা দিয়ে দিল 2।
ঠিক আছে। এরপরে তোমাদেরকে বলবে তাহলে এটা কি না 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 মোল NH3 গ্যাস উৎপন্ন করে বা অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। যদি 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 4 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে তাহলে কত মোল অ্যামোনিয়া উৎপন্ন হবে? তাহলে কত মোল এখানে 4 বলতে পারে, 10 বলতে পারে, 20 মোল অ্যামোনিয়া বিক্রিয়া করতে পারে। তাহলে কত অ্যামোনিয়া বা কত, ধরো এখানে দিয়ে দিল N2 এর মোল সংখ্যা দিয়ে দিল, এখানে দিয়ে দিল অ্যামোনিয়ার মোল সংখ্যা দিয়ে দিল, এখানে হাইড্রোজেনের মোল সংখ্যা নির্ণয় করতে হবে। এবারে এটা শুধু মোলের ক্ষেত্রেই প্রযোজ্য না, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন কি এটা নাম্বার অফ মোল দিয়ে দিল, তারপরে কি না এখানে নাম্বার অফ মোল দিয়ে দিল, তাহলে এর প্রত্যেকটার ওজন কত হবে, মাস কত হবে, তাহলে মাস বের করো। তাহলে মাস কত হবে, মাস বের করতে হবে। মাস কি করে বের করব স্যার? এখানে আমাদের কোশ্চেনে কি আছে, আমাদের এখানে সূত্রতে কি আছে, নাম্বার অফ মোল ইজ ইকুয়াল টু মাস বাই অ্যাটমিক মাস, মাস বাই অ্যাটমিক মাস, আর ইজ ইকুয়াল টু কি মাস বাই মলিকিউলার মাস। তাহলে আমরা এখানে আমাদের কি দেওয়া আছে, নাম্বার অফ মোল দেওয়া আছে, মলিকিউলার মাস আমরা জানি, অর্থাৎ নাইট্রোজেনের মলিকিউলার মাস N2 কত হবে না 28 হবে, হাইড্রোজেনের মলিকিউলার মাস কত হবে না H2 অর্থাৎ 2 হবে। তাহলে আমাদের কি করতে হবে না, আমাদের এখানে মাস বের করতে হবে। তাহলে মাস বের করতে গেলে অ্যাটমিক মাসকে এর সঙ্গে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করো, দেখো মাস বের করতে হবে। তাহলে মাস ইজ ইকুয়াল টু কি না নাম্বার অফ মোল ইজ ইনটু হচ্ছে কি না হচ্ছে মলিকিউলার মাস 28 গ্রাম, নাইট্রোজেনের মলিকিউলার মাস 28 গ্রাম। দেন হচ্ছে কি না এর মোল কত 3 ইনটু কত করতে হবে না ইনটু হচ্ছে হাইড্রোজেনের মলিকিউলার মাস করতে হবে। কোত্থেকে আসতেছে, এখান থেকে আসতেছে, এখানে নাম্বার অফ মোল দেওয়া আছে, এখানে অ্যাটমিক মাস আমরা জানি, তাহলে আমাদেরকে শুধুমাত্র মাস বের করতে হবে। তাহলে এর সঙ্গে গুণ করে দিতে হবে, সমান চিহ্নের ওদের এখানে ভাগ আকারে আছে, সমান চিহ্নের ওদের গেলে গুণ আকারে হয়ে যাবে। সেরকমই তাহলে হাইড্রোজেনে কত হবে 2 হবে, হাইড্রোজেনে কত হবে 2 গ্রাম হবে। আর হচ্ছে কি এখানে 2 ইন্টু NH3 কত হবে না NH3 অ্যামোনিয়ার হচ্ছে 17, নাইট্রোজেনের কত 14, হাইড্রোজেনের কত 3, তাহলে 14 3 17 গ্রাম। তাহলে এখানে মাস কত বেরোলো না এখানে মাস N2 কত বেরোলো, এখানে মাস N2 বেরোলো 28 গ্রাম, এখানে হাইড্রোজেনে বেরোলো 6 গ্রাম, আর এখানে বেরোলো হচ্ছে 34 গ্রাম। স্যার এটা কি শুধু মাস আর মোল বের করার জন্য না, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে কত হবে অ্যাভোগাড্রো সংখ্যা বা নাম্বার অফ Na কত হবে না Na বের করতে হবে। তাহলে Na বের করতে হবে, তাহলে Na বের করতে হলে কি করতে হবে না আমরা এখানে কি জানি যে Na আমাদের বের করতে হবে, Na আমাদের বের করতে, আচ্ছা Na না নাম্বার অফ পার্টিকেলস, সরি নাম্বার অফ পার্টিকেলস কত হবে, নাম্বার অফ, এই একটা সূত্র থেকে পুরো স্টয়কিওমেট্রিক বা লিমিটিং রিজনের পুরো ক্যালকুলেশন হয়ে যাবে। আমি তোমাদের আগের ক্লাসেই বলেছিলাম যে এই একটা সূত্র মেনটেন করলে পুরো স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন কমপ্লিট হয়ে যাবে। তাহলে নাম্বার অফ পার্টিকেলস বের করতে হবে, নাম্বার অফ পার্টিকেলস কি হবে, এখানে কি আছে নাম্বার অফ পার্টিকেলস ইজ ইকুয়াল টু কি মোল সংখ্যা দেওয়া আছে, এখানে 1 মোল সংখ্যা দেওয়া আছে, এর 3 মোল দেওয়া আছে, নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে গুণ করে দিলে নাম্বার অফ পার্টিকেলস পাওয়া যাবে। তাহলে মোল সংখ্যা 1 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা Na, নাম্বার অফ অ্যাভোগাড্রো এর সঙ্গে গুণ করে দিলে আমরা কি পাবো না নাম্বার অফ পার্টিকেলস পাবো। তারপরে কি না এখানে মোল সংখ্যা 3 ইনটু Na, এখানে মোল সংখ্যা 2 ইনটু Na, তাহলে এটা কি পাওয়া গেল আমার, এটা কি হয়ে গেল না এটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস, অন্য সংখ্যা পাওয়া গেল। তাহলে কি তাহলে এটা হচ্ছে কি হবে না এটা হচ্ছে Na হবে। Na মানে কি 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23, তাহলে এটা 3Na, এটা হচ্ছে কত হবে না এটা 3Na হবে, অর্থাৎ কি না 3 ইনটু হচ্ছে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23, আর এখানে কত নাম্বার অফ পার্টিকেলস, তাহলে আর এখানে কত হবে না 2Na হবে। তাহলে 2Na হবে, 2Na সমান কি না 2 ইনটু 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23। আবার স্যার এটা কি শুধু নাম্বার অফ পার্টিকেলস দেওয়ার জন্য বের করানোর জন্য না, এটা আয়তন বের করানোর জন্য প্রযোজ্য হয়, কারণ এখানে আয়তনের সূত্র দেওয়া আছে। তাহলে এখানে যদি বলা হয় যে আয়তন কত হবে, এখানে আয়তন কত হবে, তাহলে আয়তন বের করতে হলে কি করতে হবে মোল সংখ্যা ইনটু হচ্ছে 22.4 লিটার, যদি এটা গ্যাস থাকে তো তাহলে মোল সংখ্যা ইনটু হচ্ছে 22.4 লিটার, আয়তনও বের করা যাবে। তাহলে একটা সূত্র দ্বারা স্টয়কিওমেট্রিক পুরো ক্যালকুলেশন এখানে একটা উদাহরণ দ্বারা বোঝালাম। তাহলে কি হবে যদি বলে ভি বা আয়তন কত, যদি বলে ভলিউম কত, ভলিউম কি হবে না কি আছে এখানে নাম্বার অফ মোলস ইনটু হচ্ছে কত, নাম্বার অফ মোলস ইনটু হচ্ছে 22.4 লিটার, নাম্বার অফ মোলস কত আছে 1 মোল আছে, তাহলে 1 ইনটু 22.4 লিটার, এটা হচ্ছে এর ভলিউম, এটা হচ্ছে নাইট্রোজেনের ভলিউম। আবার কি না 3 ইনটু কি হবে না 3 ইনটু 22.4 লিটার, নাম্বার অফ মোল ইনটু 22.4 লিটার। আবার এটা কি হবে না এটাও হচ্ছে 2 ইনটু 22.4 লিটার। তাহলে কি দেখলাম আমরা না একটা ইকুয়েশন থেকে, একটা সমীকরণ থেকে আমরা কোনো গ্যাসীয় অণুর বা কোনো মলিকিউলের মোল সংখ্যা নির্ণয় করতে পারি,
তার মাস নির্ণয় করতে পারি। এবার যদি বলে মলিকিউলার মাস, এবার যদি বলে মাস দেওয়া আছে, মলিকিউলার মাস বের করতে হবে। মলিকিউলার মাস তো আমরা অলরেডি জানি, তাহলে মাস দেওয়া আছে, মলিকিউলার মাস বের করতে হবে, তাহলে মাস আছে, মলিকিউলার মাস বের করতে হবে, তাহলে মলিকিউলার মাস ইজ ইকুয়াল টু কি হবে, মাস বাই মোল সংখ্যা হবে। একটা ইকুয়েশন থেকে সবকিছু এটা ওদিকে যাবে, সেটা এদিকে আসবে, হয়েই পুরো ইকুয়েশন কমপ্লিট হবে। তাহলে স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন আমরা কি কি বের করতে পারি না, আমরা মোল সংখ্যা বের করতে পারবো, আমরা মাস বা ভর বের করতে পারবো, আমরা নাম্বার অফ পার্টিকেলস বের করতে পারবো, আমরা ভলিউম বা আয়তন বের করতে পারবো। তো এটাই হচ্ছে স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন, এটাই হচ্ছে এর সুবিধা। তো এর হচ্ছে একটা শর্ট ইকুয়েশন বা শর্ট ট্রিক তোমাদেরকে আমি বলি, তো এটা যদি তোমাদের প্রয়োজন থাকে তো তুলে নাও, আমি এবার এটা মুছলাম। তো এর শর্ট ট্রিকটা কি, এর শর্ট ট্রিকটা কি, ইকুয়েশনটা মুছে দিলাম, ইকুয়েশনটা কি ছিল না, n2 প্লাস 3h2 ইজিক্যাল টু কি ছিল 2nh3। আচ্ছা, যদি বলা হলো যে হাইড্রোজেনের 3 মোল দেওয়া আছে, হাইড্রোজেনের 3 মোল নাইট্রোজেনের 1 মোলের সঙ্গে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করলো, তাহলে 6 মোল হাইড্রোজেন 1 মোল নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে কত মোল অ্যামোনিয়া উৎপন্ন হবে। তো সেই রকম করার জন্য ফার্স্ট তোমাদের কি করতে হবে, যেটা দেওয়া থাকবে কোশ্চেনে, যার মোল সংখ্যা দেওয়া থাকবে তাকে কি করতে, যার মোল সংখ্যা দেওয়া থাকবে তাকে কি করতে হবে না, সবার ফার্স্টে যদি মোল সংখ্যা যদি নাও দেওয়া থাকে, সবার আগে তোমাদেরকে সেই মাস, যদি মাস দেওয়া থাকে, যদি নাম্বার অফ পার্টিকেলস দেওয়া থাকে, যদি ভলিউম দেওয়া থাকে, সবার আগে তোমাদেরকে মোল সংখ্যায় কনভার্ট করতে হবে। তাহলে কি না, ফার্স্ট কনভার্ট ইনটু মোল নাম্বার, at first convert into মোল নাম্বার, দেন হচ্ছে কি না, যেটা হচ্ছে গিভেন দেওয়া আছে, যেটা দেওয়া আছে, তারপরে কি না যেটা বের করতে আমাদের হবে, যেটা ফাইন্ড করতে হবে, দেন হচ্ছে কি না, দেন হচ্ছে ফাইন্ড দা মোল নাম্বার, যেটার বের করতে হবে। তাহলে এর ইকুয়েশনটা কি না, ইকুয়েশনটা হচ্ছে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট ফাইন্ড যার করতে হবে, তার স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টটা দিতে হবে, হয়তো এর ফাইন্ড করতে হবে। যদি কোশ্চেনে বলা থাকলো যে 3 মোল হাইড্রোজেন 1 মোল নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল NH3 উৎপন্ন করলো, তাহলে 6 মোল হাইড্রোজেন কত মোল অ্যামোনিয়া উৎপন্ন করতে পারে। তাহলে যার বের করতে হবে তার আগে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টটা দিতে হবে, যার ফাইন্ড করতে হবে সেটা উপরে, তারপরে কিনা যার কোশ্চেনে দেওয়া আছে, হয়তো বলো 6 মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করাতে হবে, কত মোল অ্যামোনিয়া উৎপন্ন হবে, তাহলে যার দেওয়া আছে, তাহলে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট যার গিভেন রয়েছে ইনটু যত মোলে বের করতে বলবে, ইনটু গিভেন স্টয়কিওমেট্রিক ইনটু গিভেন মোল নাম্বার, যত মোলে বের করতে বলবে, যত মোলে বের করতে বলবে এটাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন বলতে পারো, শর্ট ট্রিক্স বলতে পারো, স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশনের শর্ট ট্রিক্স এটাকে বলতে পারো। তাহলে কি দেখলে আমরা, যাই দেওয়া থাকুক না কেন, ভলিউম দেওয়া থাকুক, নাম্বার অফ পার্টিকেলস দেওয়া থাকুক, মাস দেওয়া থাকুক, সবার আগে তাকে নাম্বার অফ মোলে কনভার্ট করতে হবে, দেন তারপরে কি করতে হবে না, স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট যাকে বের করতে বলবে তারটা এখানে লিখতে হবে, স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট যারটা বের করতে হবে, তাহলে একটু বের করতে হবে, তাহলে এটা কি না স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট থেকে যাবে। তারপরে কি না, স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট যার দেওয়া রয়েছে, যার সাপেক্ষে বের করতে হবে, তারটা দিতে হবে, ইনটু হচ্ছে যত মোলে বের করতে হবে। যদি বলা হলো 6 মোল হাইড্রোজেনে বের করতে হবে, 6 মোল হাইড্রোজেন কত মোল অ্যামোনিয়া উৎপন্ন করবে, 3 মোল হাইড্রোজেন দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে তার ইকুয়েশন। বোঝা গেল? আমি এটা এক্সাম্পলটা দিয়ে আমি এটা ইকুয়েশনটা সলভ করে দেখাই। তাহলে কি বলা আছে আমাদের, কি বের করতে হবে, অ্যামোনিয়া, কি বের করতে হবে আমাদের, অ্যামোনিয়া বের করতে হবে। তাহলে 3 মোল হাইড্রোজেনে আমাদের 3 মোল হাইড্রোজেন দেওয়া আছে, 6 মোলে কত হবে, তাহলে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ অ্যামোনিয়ার বের করতে হবে, বা ফাইন্ডের যার দেওয়া আছে 3 দেওয়া আছে, স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ হাইড্রোজেন যার গিভেন দেওয়া আছে, ইনটু বলা আছে যে 6 মোলে কত হবে, তাহলে 6 মোলে কত হবে, হাইড্রোজেন 3 মোলে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হবে, তাহলে 6 মোলে কত অ্যামোনিয়া উৎপন্ন হবে, তাহলে 3 স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট বাই হচ্ছে 3 ইনটু হচ্ছে 6, 3 দুগুণে 6, তাহলে 2, আর স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট এর কত না 2, তাহলে কত উৎপন্ন হবে, 4 মোল অ্যামোনিয়া উৎপন্ন হবে।
3 মোলে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়, 6 মোলে 4 মোল অ্যামোনিয়া উৎপন্ন হবে। এইটা তার ইকুয়েশন থেকে এটা আমরা সলভ করলাম। তারপরে কি, আচ্ছা স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন এতদূর পর্যন্ত। এই শুধু এই সূত্রটা মনে রাখলে পুরো স্টয়কিওমেট্রিক, শুধু এই সূত্রটা আর এই সূত্রটা আর এই সূত্রটা মনে রাখলে পুরো স্টয়কিওমেট্রিক তোমার জলভাত হয়ে যাবে। তো তোলার প্রয়োজন থাকলে এটা তুলে নিতে পারো। তো আমি এখন বুঝলাম, নেক্সট পার্টে এগোবো লিমিটিং রিএজেন্ট। তো এটাই হচ্ছে স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন, স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন আর লিমিটিং রিজন। এই পার্টটাই হচ্ছে আজকের ক্লাসের বড় পার্ট, তারপরে সবগুলো কি ছোট ছোট পার্ট আছে। তাহলে স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন, দেন হচ্ছে কি দেখবো আমরা, 2 নম্বর কি দেখবো, লিমিটিং রিএজেন্ট। লিমিটিং রিএজেন্ট কি? ফর এক্সাম্পল, তোমাকে 4টে গাড়ি বানাতে হবে, তুমি একজন ইঞ্জিনিয়ার, তোমাকে 4টে গাড়ি বানাতে হবে, ঠিক আছে? তো 4টে গাড়ি বানানোর জন্য প্রতিটা গাড়ি কটি চাকা থাকবে? 4টি করে চাকা থাকবে, একটি করে স্টিয়ারিং থাকবে। তো তোমাকে 4টে গাড়ি বানানোর জন্য তোমাকে 4টে গাড়ির পুরো বডি দিয়ে দিয়েছে, 4টে গাড়ির বডি দিয়ে দিয়েছে, আর 4টে স্টিয়ারিং দিয়ে দিয়েছে। 4টে গাড়ি বানানোর জন্য 4টে গাড়ির বডি দিয়ে দিয়েছে, ঠিক আছে, 4টে স্টিয়ারিং দিয়ে দিয়েছে, আর বাদ বাকি পার্ট সব লাগানো আছে, শুধু 4টে বডি, 4টে স্টিয়ারিং আর 12টা চাকা দিয়ে দিয়েছে। 12টা চাকা দিয়ে দিয়েছে। তুমি কটা গাড়ি বানাতে পারবে? 4টে গাড়ি বানাতে পারবে? প্রতিটা গাড়ির জন্য তো 4টে করে চাকা দরকার, তোমাকে 12টা চাকা দিয়েছে, 4 3 12, তুমি 3টে গাড়ি বানাতে পারবে। কটা গাড়ি বানাতে পারবে? 3টে গাড়ি তুমি বানাতে পারবে। কেন না চাকাটা আমাকে কম দিয়েছে। আমাকে 4টে গাড়ি বানানোর জন্য ন্যূনতম আমাকে 16টা চাকা দিতে হতো, 4 4 16, 4টে গাড়ির জন্য 4টে করে চাকা, 16টা চাকা আমাকে দিতে হতো। কিন্তু আমাকে এখানে দিয়েছে কটি চাকা? আমাকে এখানে 12টি চাকা দিয়েছে, মানে আমি 12টি চাকা দিয়ে কটা গাড়ি বানাতে পারবো? 3টে গাড়ি বানাতে পারবো। সেই এখানে কোনটা লিমিটিং রিজন, কোনটা আমাকে লিমিটেড অ্যাক্সেসে দিয়েছে না, এখানে চাকা আমাকে লিমিটেড অ্যাক্সেস দিয়েছে। আমাকে চাকার সাপেক্ষে গাড়ি বানাতে হবে। আমাকে স্টিয়ারিং 4টে দিয়ে দিয়েছে, আমাকে বডি পার্টস 4টে দিয়ে দিয়েছে, কিন্তু চাকা দিয়ে দিয়েছে কটা? চাকা দিয়ে দিয়েছে 12টা। তাহলে 12টা চাকার সাপেক্ষে আমি কটা গাড়ি বানাতে পারবো? 12টা চাকার সাপেক্ষে আমি 3টে গাড়ি বানাতে পারবো। তো এটাই এখানে লিমিটিং রিজন। আমাকে বানানোর কথা 4টে, কিন্তু আমাকে যেহেতু চাকাটা কম দিয়েছে, চাকাটার সাপেক্ষে যেহেতু আমাকে গাড়িটা বানাতে হচ্ছে, সেই জন্য চাকাটা যেহেতু এখানে লিমিটেড অ্যাক্সেসে দিয়ে দিয়েছে, সেই জন্য চাকাটা হবে হচ্ছে এখানে লিমিটিং রিএজেন্ট। তো চাকাটাই হচ্ছে লিমিটিং রিএজেন্ট। চাকার সাপেক্ষে আমাকে গাড়িগুলোকে বানাতে হচ্ছে। আমাকে স্টিয়ারিং 4টে দিয়ে দিয়েছে, আমি স্টিয়ারিং 4টে লাগিয়ে দিতে পারি। আমাকে বডি পার্টস 4টে দিয়ে দিয়েছে, আমি বডিও 4টে লাগিয়ে দিতে পারি। তাহলে কি গাড়ি হয়ে যাবে? গাড়ি তো হবে না, চাকা লাগাতে হবে। চাকা আমাকে কটা দিয়েছে? চাকা আমাকে 12টা দিয়েছে। তাই চাকার সাপেক্ষে আমাকে গাড়িটাকে কটা বানাতে হচ্ছে? 3টে বানাতে হচ্ছে। তাহলে চাকা এখানে লিমিটিং রিএজেন্ট। চাকার সাপেক্ষে চাকা আমাকে কম দিয়েছে, তাই জন্য গাড়ি কম হয়েছে। চাকা যদি আমাকে 16টা দিত, তাহলে গাড়ি আমার 4টে তৈরি হতো। চাকা আমাকে 12টা দিয়েছে, তাই জন্য গাড়ি আমার 3টে তৈরি হয়েছে। তাহলে চাকা এখানে লিমিটেড অ্যাক্সেসে রয়েছে, তাই জন্য চাকা হবে এখানে লিমিটিং রিএজেন্ট। ঠিক তেমনই এখানে একটা ইকুয়েশন ধরে দিলাম, আগের ইকুয়েশনটা N2 + H2 2NH3, তাহলে কি N2 + 3H2 থেকে হচ্ছে কি উৎপন্ন হলো? 2NH3 উৎপন্ন হলো। তাহলে এখানে লিমিটিং রিএজেন্ট কোনটা বুঝবো কি করে? এখানে লিমিটিং রিএজেন্ট এখানে কার সাপেক্ষে পুরো রিঅ্যাকশনটা হবে, কে সবার আগে নিঃশেষিত হবে। লিমিটিং রিএজেন্টের ডেফিনেশনটা কি? লিমিটিং রিএজেন্টের ডেফিনেশনটা কি না, কোনো একটা সমীকরণে যার মোল সংখ্যা বা যে সবার আগে নিঃশেষিত হয় সেই হচ্ছে লিমিটিং রিএজেন্ট। তাহলে যে সবার আগে নিঃশেষিত হয় বা যার মোল সংখ্যা সবার আগে শেষ হয় বা যে সবার আগে নিঃশেষিত হয়, সেটাই হচ্ছে কি না লিমিটিং রিএজেন্ট। তাহলে এখানে লিমিটিং রিএজেন্টটা বুঝবো কি করে? তাহলে ফাইন্ড লিমিটিং রিএজেন্ট কি করে বুঝবো? কি করে বুঝবো কোনটা লিমিটিং রিএজেন্ট? ফাইন্ড লিমিটিং রিএজেন্ট বোঝার একটা ইকুয়েশন আছে কি না, তোমাকে কোশ্চেনে একটা স্টয়কিওমেট্রিক সহগ দিয়ে দেবে, স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে দেবে, মোল সংখ্যা দিয়ে দেবে। তাহলে গিভেন
তাহলে যত মোল সংখ্যা তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে যে এত মোল সংখ্যায় যে হাইড্রোজেন 3 মোল আছে, তোমাকে 10 মোলে বের করতে হবে, 10 মোলের জন্য কত মোল অ্যামোনিয়া উৎপন্ন হবে। সেই 10 মোলটাই হবে কি না সেই ফাইন্ড লিমিটিং রিয়েজেন্ট কি না গিভেন মোল ইন কোশ্চেন, গিভেন মোল বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, গিভেন মোল বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, গিভেন মোল বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। এটা এই এই যে মানটা, এই মানটা যার কম হবে সে হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট, যার কম হবে, যার কম হবে সেই হচ্ছে কি, যার কম সেটাই হচ্ছে কি না লিমিটিং রিয়েজেন্ট, লিমিটিং রিয়েজেন্ট। বোঝা গেল? তাহলে কোনো একটা ইকুয়েশন আমাকে দেওয়া আছে, কোশ্চেনে আমার তার মোল সংখ্যা দেওয়া আছে, এর সবার প্রত্যেকের মোল সংখ্যা দেওয়া আছে। যদি কোশ্চেনে তোমাকে বলে যে ফাইন্ড দ্য লিমিটিং রিয়েজেন্ট, কোনটা লিমিটিং রিয়েজেন্ট হবে, তাহলে কি করবে না গিভেন মোল, এর ক্ষেত্রে যত মোল কোশ্চেনে দেওয়া আছে তার মোল সংখ্যা বসাবে, এর ক্ষেত্রে যত মোল কোশ্চেনে দেওয়া আছে তার মোল সংখ্যা বসাবে, এর ক্ষেত্রে যত মোল সংখ্যা দেওয়া আছে তার মোল সংখ্যা বসাবে। বাই হচ্ছে স্টয়চিওমেট্রিক সহগ, এর স্টয়চিওমেট্রিক সহগ কত 2, এর স্টয়চিওমেট্রিক সহগ কত 3, এর স্টয়চিওমেট্রিক কিছু নেই মানে কি আছে 1 আছে। তাহলে এই যে মানটা, এই যে টোটাল ভ্যালুটা যার ক্ষেত্রে কম হবে, ধরো বলা হলো এর ক্ষেত্রে কম বেরোলো, তাহলে এটা লিমিটিং রিয়েজেন্ট। ধরো বলা হলো হাইড্রোজেনের কম বেরোলো, তাহলে এটা লিমিটিং রিয়েজেন্ট। যদি দেখা গেল যে অ্যামোনিয়ার কম বেরোলো সব থেকে এর ভ্যালুটা, তাহলে এটা লিমিটিং রিয়েজেন্ট। তাহলে লিমিটিং রিয়েজেন্ট বের করার সূত্র বোঝা গেল। এরপরে কি, এরপরে সেই স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশনের সেই একটা ট্রিক্সের মতো এখানে একটা ট্রিক্স দেই। সেই ফার্স্ট যেমন বলেছিলাম যে কনভার্ট ইনটু মোল নাম্বার, যাই দেয়া থাকুক না কেন, এখানে লিটার দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, এখানে মলিকিউলস দেওয়া না আছে, যাই দেয়া থাকুক না কেন, প্রথমে কনভার্ট ইনটু মোল নাম্বার, কনভার্ট ইনটু মোল নাম্বার, কনভার্ট ইনটু মোল নাম্বার, দেন হচ্ছে কি না দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ লিমিটিং রিয়েজেন্ট, দেন ফাইন্ড দ্য ভ্যালু, ফাইন্ড দ্য ভ্যালু, ফাইন্ড দ্য ভ্যালু, যেটার ভ্যালু আছে। তাহলে ইকুয়েশনটা কি হবে না, ইকুয়েশনটা হবে সেই আগের মতো স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট যার ফাইন্ড, আচ্ছা কনভার্ট ইনটু মোল নাম্বার, দেন হচ্ছে কি সরি দেন হচ্ছে কি না ফাইন্ড দ্য লিমিটিং রিয়েজেন্ট, কোনটা লিমিটিং রিয়েজেন্ট, ফাইন্ড দ্য লিমিটিং রিয়েজেন্ট, লিমিটিং রিয়েজেন্ট, দেন হচ্ছে কি না দেন ফাইন্ড দ্য ভ্যালু, দেন ফাইন্ড দ্য ভ্যালু, দেন ফাইন্ড দ্য ভ্যালু। তাহলে ইকুয়েশনটা কি হবে না, ইকুয়েশনটা সেই সেম হবে, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ ফাইন্ড বলার যেটাকে ফাইন্ড করতে হবে, বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ লিমিটিং রিয়েজেন্ট, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ লিমিটিং রিয়েজেন্ট। স্যার লিমিটিং রিয়েজেন্টের কোএফিসিয়েন্টটা আমি পাবো কি করে? আরে ভাই প্রথমেই তো তোমাকে বের করতে হবে ফাইন্ড দ্য লিমিটিং রিয়েজেন্ট, ফাইন্ড দ্য স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ ফাইন্ড দ্য মোল নাম্বার অফ লিমিটিং রিয়েজেন্ট। লিমিটিং রিয়েজেন্ট স্যার বুঝবো কি করে না, সেই আগের সূত্র গিভেন মোল বাই স্টয়চিওমেট্রিক সহগ যার কম হবে সেই লিমিটিং রিয়েজেন্ট। তাহলে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ ফাইন্ড যাকে ফাইন্ড করতে হবে, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ লিমিটিং রিয়েজেন্ট, লিমিটিং রিয়েজেন্টের মোল সংখ্যা দিতে হবে, ইনটু হচ্ছে গিভেন মোল অফ লিমিটিং রিয়েজেন্ট। সেটা কি ছিল না গিভেন মোল যার দেওয়া আছে তার বের করতে হবে, কিন্তু এর ক্ষেত্রে কি হবে না গিভেন মোল অফ লিমিটিং রিয়েজেন্টে দিতে হবে, লিমিটিং রিয়েজেন্ট। এটাই হচ্ছে লিমিটিং রিয়েজেন্টের শর্টকাট ট্রিক্স। তো এইটা তোমরা করে নেওয়া মানে এই সূত্রটা ধরে সবকিছু তোমাদের সলভ হয়ে যাবে। স্টয়চিওমেট্রিকের ক্ষেত্রে তোমাদের একটা শর্ট ট্রিক লিখেছিলাম, যে কোনো কোশ্চেন আসুক না কেন, যেখান থেকেই কোশ্চেন আসুক না কেন, তোমাদের ওই দুটো সূত্র মনে রাখলেই হয়ে যাবে স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশন। আর এখানে লিমিটিং রিয়েজেন্টের ক্ষেত্রে প্রথমে কনভার্ট ইনটু মোল, যাই থাকুক না কেন তোমাদের কনভার্ট করতে হবে মোলে, তারপর ফাইন্ড দ্য লিমিটিং রিয়েজেন্ট, লিমিটিং রিয়েজেন্টটা খুঁজতে হবে, তারপরে কি তারপরে হচ্ছে দেন ফাইন্ড দ্য ভ্যালু, যেটার ভ্যালু তোমাদেরকে বের করতে হবে। তাহলে যার ভ্যালু বের করতে হবে তাকে উপরে রাখবে, তারপরে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ লিমিটিং রিয়েজেন্ট, লিমিটিং রিয়েজেন্টের যেটা তুমি লিমিটিং রিয়েজেন্ট তোমরা বের করেছো তার মোল সংখ্যা দিতে হবে, বাই হচ্ছে ইনটু হচ্ছে কি না গিভেন মোল অফ লিমিটিং রিয়েজেন্ট, লিমিটিং রিয়েজেন্ট যত মোলে বের করতে বলবে তার হচ্ছে লিমিটিং রিয়েজেন্টের মোল সংখ্যা দিতে হবে। এই
ইকুয়েশনটা দ্বারা তোমরা লিমিটিং রিজন কেন স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশনের ক্ষেত্রে সেই ইকুয়েশন দ্বারা তোমাদের সব অঙ্ক হয়ে যাবে। অঙ্ক আমি করাবো পরে, প্রতিটা ক্লাস আগে শেষ হবে, তারপরে কি না কোশ্চেন অ্যান্সার সিরিজ আসবে, নিটের আগে চলে আসবে, কোনো চাপ নেই। তাহলে আমাদের আজকের পার্ট কি না স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন লিমিটিং রিজন কমপ্লিট হয়ে গেল। দেন আমরা নেক্সট পার্টে এগোবো। এটা মুছলাম, যার প্রয়োজন আছে যে এটা তুলতে হবে তো তোমরা ভিডিওটা পজ করে এই ইকুয়েশনটা তুলে নিতে পারো, দ্য মোস্ট ভাইটাল ইম্পর্টেন্ট ইকুয়েশন। তিন নম্বর কি অ্যাটমিক অ্যান্ড মলিকুলার মাস। অ্যাটমিক, এখানে কিছু তেমন বোঝা নেই, জাস্ট কটা ইকুয়েশন আছে তো সেটাই লেখাবো। অ্যাটমিক অ্যান্ড মলিকুলার মাস। মলিকিউলার মাস। আচ্ছা, তার আগে এই অ্যাটম সম্বন্ধে তোমরা বিস্তারিত জানবে এর পরের চ্যাপ্টারে, স্ট্রাকচার অফ অ্যাটম বা অ্যাটমিক স্ট্রাকচার যে চ্যাপ্টারটা আছে তো সেখানে তোমরা বিস্তারিত জানবে। এখানে ছোটখাটো সূত্রগুলি তোমাকে এখানে দেখাবো। তাহলে অ্যাটম কি না বিজ্ঞানী ডাল্টন তার পরমাণুবাদ অনুসারে তিনি কি বলেছিলেন না পরমাণু হচ্ছে অবিভাজ্য, অ্যাটম হচ্ছে অবিভাজ্য, একে আর ভাঙা যায় না, এটাই পরিবেশের সব থেকে ক্ষুদ্রতম কণা। এরপরে পরমাণুর পর পরমাণু মিলে অণু তৈরি হয়, অণুর পর আরো অনেক বড় মলিকিউল তৈরি হয়, সেটা পরের ব্যাপার। কিন্তু তিনি বলেছিলেন কি না তিনি বলেছিলেন পরমাণুই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম কণা আমাদের পরিবেশে, যেটা হচ্ছে অবিভাজ্য, যাকে আর ভাঙা যায় না। পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, পরমাণুকে সৃষ্টিও করা যায় না, পরমাণুকে ধ্বংস করা যায় না। এটা হচ্ছে কি না ডাল্টনের পরমাণুবাদ। কিন্তু পরবর্তীকালে সেটাকে ভুল প্রমাণিত হয়েছিল। অর্থাৎ কি একটা অ্যাটম যদি থাকে, তোমরা আগেই হয়তো জেনে থাকবে, একটা অ্যাটম বা পরমাণু যদি থাকে তার মধ্যে কি কি রয়েছে না তার মধ্যে সাব অ্যাটমিক পার্টিকেলস রয়েছে। সেই সাব অ্যাটমিক পার্টিকেলস গুলো কি না ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন কি না ইলেকট্রন হচ্ছে মাইনাস বা ঋণাত্মক। এটা তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে আমি বলেছি যে বিস্তারিত জানবে। ইলেকট্রন কে আবিষ্কার করলো, ইলেকট্রন কিভাবে আবিষ্কার হলো, প্রোটন কে আবিষ্কার করলো, প্রোটন কিভাবে আবিষ্কার হলো, এর চার্জ কত, তো সবকিছু তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে ভালোভাবে জানবে। এখানে তোমরা জাস্ট একটু আইডিয়া নিয়ে নাও। তাহলে কি না ইলেকট্রন কি না একটা অ্যাটমের মধ্যে কি রয়েছে না তিনটে সাব অ্যাটমিক পার্টিকেলস রয়েছে, তিনটে সাব অ্যাটমিক পার্টিকেলস রয়েছে। কি কি না ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন হচ্ছে মাইনাস বা ঋণাত্মক, প্রোটন হচ্ছে ধনাত্মক বা প্লাস চার্জ, আর নিউট্রন হচ্ছে নিস্তড়িত বা নিউট্রাল চার্জ। আচ্ছা, তাহলে কি না অ্যাটমের মধ্যে তিনটে সাব অ্যাটমিক পার্টিকেলস রয়েছে, তিনটে সাব অ্যাটমিক পার্টিকেলস রয়েছে। কি কি রয়েছে? এক হচ্ছে ইলেকট্রন, দুই হচ্ছে প্রোটন, তিন হচ্ছে নিউট্রন। তো এই তিনটে সাব অ্যাটমিক পার্টিকেল রয়েছে। ডাল্টন কি বলেছে না পরমাণু অবিভাজ্য, পরমাণুকে ভাঙা যায় না, পরমাণু সব থেকে ক্ষুদ্রতম কণা। তো পরবর্তীকালে আমরা কি দেখতে পেলাম না পরমাণু সব থেকে ক্ষুদ্রতম কণা নয়, পরমাণুর মধ্যে আরো ক্ষুদ্র কণা রয়েছে, যেগুলো কি না ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হয়ে গেল। তো এর পরবর্তীকালে তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে আরো ভালো করে জানবে যে এই প্রোটন প্লাস নিউট্রনকে একত্রে বলা হয় নিউক্লিয়ন বলা হয়। এরা থাকে নিউক্লিয়াসে, এরা থাকে নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে। এর চার্জ কত, এর মাস কত, কে আবিষ্কার করলো, এর চার্জ কত, মাস কত, কে আবিষ্কার করলো, কিভাবে আবিষ্কার হলো, তো তোমরা সেটা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে জানবে। এখন শুধু এটাই জেনে নাও। তারপরে কি না অ্যাটম, যে কোনো অ্যাটমের আচ্ছা তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস বলেই, অ্যাটমিক মাস ইউনিট বা অ্যাটমিক AMU, অ্যাটমিক বা পারমাণবিক ভর একক, অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট বা AMU। অ্যাটমিক মাস ইউনিট বা AMU বা পারমাণবিক ভর এককটা কি? পারমাণবিক ভর এককটা কি না পারমাণবিক ভর এককটা কি? কার্বনের C12 পরমাণুর 1/12 অংশের ভরকে বলা হয় কি পারমাণবিক ভর একক। মানে কি না কার্বন পরমাণু তার 12C পরমাণুর 12 মানে কার্বনের 12C পরমাণুর 1/12 অংশের যে ভরটা হয়, 1/12 অংশের যে ভরটা হয় তাকেই বলা হয় কি AMU, তাকেই বলা হয় কি AMU। স্যার এর মান কত?
এর মানটা কত না এর মান হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। স্যার কি করে হলো না দেখো তোমরা যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু কত গ্রাম রয়েছে, কত গ্রাম কার্বনে রয়েছে না 12 গ্রাম বা 12 গ্রাম কার্বনে রয়েছে, 12 গ্রাম কার্বনে রয়েছে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু কত গ্রাম কার্বনে রয়েছে, 12 গ্রাম কার্বনে রয়েছে। এটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট বের করা হচ্ছে। এর ভ্যালুটা কত বের করা হচ্ছে, কি করে বের করতে দেখে নাও যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু বা অ্যাভোগাড্রো সংখ্যক অণু কত গ্রাম কার্বনে রয়েছে, 12 গ্রাম কার্বনে রয়েছে, ঐকিক নিয়ম হচ্ছে। তাহলে একটি অণু কত গ্রাম কার্বনে থাকবে না 12/Na আর 1/12 কত গ্রামে থাকবে, তাহলে 1/12 কত গ্রামে থাকবে না 12/Na ইন্টু হচ্ছে 1/12, একের থেকে বেশি আছে তাহলে এটা কি হবে না এটা হচ্ছে গুণ হয়ে যাবে। ঐকিক নিয়ম তোমরা সবাই জানো, আশা করি সবাই জানো। তাহলে এর ভ্যালুটা কি হবে না 12, Na কত হবে, Na হচ্ছে কি হবে না 6.022 ইন্টু 10⁻23 ইন্টু হচ্ছে 1/12, 12 কেটে গেল 1/6.022 ইন্টু 10⁻23। এর ভ্যালুটা কত দাঁড়াবে, এর ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে তোমরা ক্যালকুলেশন করে 1/6.022 তোমরা ক্যালকুলেটারে মেরে দেখতে পারো। এর ভ্যালুটা কত দাঁড়াবে 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। দ্যাট ইজ অ্যাটমিক মাস ইউনিটের ভ্যালু, অ্যাটমিক মাস ইউনিটের ভ্যালু। একে তোমরা ক্যালকুলেশনের সুবিধার্থে 1.67 ধরে নিয়েও করতে পারো, 1.67 ধরে নিয়েও করতে পারো। তাহলে এটাই হয়ে গেল কি, তাহলে অ্যাটমিক মাস ইউনিট বা পারমাণবিক ভর একক। তো এইভাবে এটাকে বের করে তোমরা এটাকে 1/6.022 ইন্টু 10⁻23 তোমরা যদি প্রুফ করতে চাও তো এটা করে নিতে পারো, দেখবে এই ভ্যালুটাই আসবে। তারপরে স্যার অ্যাটম আছে মানে এর মাস থাকবে, যে কোনো পরমাণু আছে তাহলে কি না পরমাণু কি একটা পদার্থ, তাহলে পদার্থ আছে মানে কি থাকবে তার মাস থাকবে। তাহলে অ্যাটমের তিন প্রকারের মাস হয়ে থাকে, এক হচ্ছে কি রাম বা রিলেটিভ অ্যাটমিক মাস, যে কোনো অ্যাটমের তিন প্রকারের মাস দেখতে পাই। এক হচ্ছে কি না রিলেটিভ অ্যাটমিক মাস, দুই হচ্ছে আম মানে কি অ্যাবসলিউট অ্যাটমিক মাস। 3 নম্বর কি গাম মানে কি গ্রাম অ্যাটমিক মাস। তাহলে কি যে কোনো অ্যাটমের তিন প্রকারের মাস হয়ে থাকে বা তিন প্রকারের ভর হয়ে থাকে, এক হচ্ছে রাম, দুই হচ্ছে আম, তিন হচ্ছে গাম। রাম মানে রিলেটিভ অ্যাটমিক মাস, দুই হচ্ছে আম মানে কি অ্যাবসলিউট অ্যাটমিক মাস, আর গাম মানে কি গ্রাম অ্যাটমিক মাস। স্যার রিলেটিভ অ্যাটমিক মাস মানে কি, ধরো তোমাকে বলা হলো নাইট্রোজেন, তাহলে এর মাস কত হবে, নাইট্রোজেনের মাস আমরা কি জানি না 7 গুণে 14। তাহলে রিলেটিভ অ্যাটমিক মাস কত হবে না রিলেটিভ অ্যাটমিক মাস হবে 14, শুধু 14 রিলেটিভ অ্যাটমিক মাস, এর কোনো একক থাকবে না, শুধু 14। অ্যাবসলিউট অ্যাটমিক মাস কি হবে না অ্যাবসলিউট অ্যাটমিক মাস 14 ইউ। স্যার ইউটা কি, ইউ মানে হলো 14 ইন্টু অ্যাটমিক মাস ইউনিট মানে 14 ইন্টু 1.66, ভ্যালুটা মনে করো 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে এটা হয়ে যাবে তোমার রিলেটিভ অ্যাটমিক মাস। আর গ্রাম অ্যাটমিক মাস মানে কি না যেটাই হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস সেটাই হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস, শুধু তার পাশে একটা একক চলে আসবে, সেটা হচ্ছে কি না গ্রাম। তাহলে এটা কি হবে না 14 গ্রাম। তাহলে নাইট্রোজেনের যদি বলা হয় নাইট্রোজেনের তাহলে কত হবে, তাহলে রিলেটিভ অ্যাটমিক মাস 14, অ্যাবসলিউট অ্যাটমিক মাস কত হবে 14 ইউ, 14 ইন্টু অ্যাটমিক মাস ইউনিট। আর যদি বলা হয় গ্রাম অ্যাটমিক মাস কত, তাহলে সেটা হচ্ছে 14 গ্রাম। তো এটাই হচ্ছে অ্যাটমিক আর মলিকুলার মাসের কিছু কনসেপ্ট। তারপরে আসবো কিছু সূত্রে, সেটা কোনো কনসেপ্ট না, জাস্ট তোমাদের একটা সূত্র কি আছে না সূত্র আছে তোমাদের, একটা সূত্র আছে অ্যাভারেজ অ্যাটমিক মাস,
অ্যাটমিক মাস কত, যদি কোশ্চেনে আসে যে অ্যাভারেজ অ্যাটমিক মাস কত বের করতে হবে, সেটা সূত্র কি হবে না, সেটা সূত্র হচ্ছে ইজিক্যাল টু পার্সেন্টেজ, যত পার্সেন্ট দেওয়া থাকবে কত পার্সেন্টের অ্যাভারেজ অ্যাটমিক মাস বের করছো, সেই পার্সেন্টেজ অফ অ্যাবান্ডেন্ট, পার্সেন্টেজ অফ অ্যাবান্ডেন্ট, পার্সেন্টেজ অফ অ্যাবান্ডেন্ট ইনটু ইনটু অ্যাটমিক মাস, অ্যাটমিক মাস যার অ্যাভারেজ বের করতে বলছে তোমাদের, হয়তো 3-4টে পরমাণু একসঙ্গে দিয়ে দিতে পারে, 3-4টে পরমাণু একসঙ্গে দিয়ে দিতে পারে, তার পার্সেন্টেজ অ্যাবান্ডেন্ট দিয়ে দিতে পারে, তাহলে তার অ্যাভারেজ অ্যাটমিক মাস কত হবে, সেই জন্য পার্সেন্টেজ অফ অ্যাবান্ডেন্ট ইনটু অ্যাটমিক মাস 1 1 নম্বর, প্লাস কত না, প্লাস হচ্ছে পার্সেন্টেজ অফ অ্যাবান্ডেন্ট ইনটু, সরি পার্সেন্টেজটা ভেতরে হবে, পার্সেন্টেজ অফ অ্যাবান্ডেন্ট ইনটু অ্যাটমিক মাস 2, এরকম করে ডট 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 মানে কি না, এরপরে পার্সেন্টেজ অ্যাবান্ডেন্ট অ্যাটমিক মাস 2 হতে পারে, তারপরে প্লাস দিয়ে আবার পার্সেন্টেজ অফ অ্যাবান্ডেন্ট অ্যাটমিক মাস 3, যতগুলো পার্সেন্টেজ দেওয়া থাকবে ততগুলো বাই হচ্ছে কি না, বাই হচ্ছে 100। তো এটা হচ্ছে অ্যাভারেজ অ্যাটমিক মাস বের করার ইকুয়েশন, এটা হচ্ছে অ্যাভারেজ অ্যাটমিক মাস বের করার ইকুয়েশন। দেন কি না 2 নম্বরে আরেকটা সূত্র কি দেখবো না, মিন মোলার মাস, মিন মোলার মাস, গড় মোলার মাস, মিন মোলার মাস, মিন মোলার মাস কি, মিন মোলার মাস কি, মিন মোলার মাস কি না, মিন মোলার মাস ইকুয়েশনটা কি না, N1 M1 মানে নাম্বার অফ মোল ইনটু ইনটু হচ্ছে মলিকিউলার মাস, প্লাস হচ্ছে N1 ইনটু, আচ্ছা সরি N1 না, N1 M1 আছে, N2 ইনটু M2 প্লাস হচ্ছে N3 ইনটু M3, যতগুলো আছে যতগুলো দেবে বাই হচ্ছে কি না, বাই হচ্ছে টোটাল মোল, টোটাল মোল N1 প্লাস N2 প্লাস N3 প্লাস N3, এটাই হচ্ছে মিন মোলার মাস বা গড় মোলার মাস। N1 মানে নাম্বার অফ মোল ইনটু মলিকুলার মাস, নাম্বার অফ মোল ইনটু মলিকুলার মাস 2, নাম্বার অফ মোল অফ 3 ইনটু মলিকুলার মাস 3, বাই হচ্ছে কি না, বাই হচ্ছে মোল, টোটাল মোল। এটা একটা ইকুয়েশন কার না, মিন মোলার মাস বের করার ইকুয়েশন। এটাকে তোমরা লিখতে পারো, আমরা কি জানি নাম্বার অফ মোল সমান কি মাস বাই মলিকিউলার মাস, আমরা জানি তো মাস বাই মলিকিউলার মাস জানি তো, তাহলে আমরা যদি মাস ইজিক্যাল টু মাস যদি বের করি, তাহলে n ইনটু কি হবে মলিকিউলার মাস হবে, তাহলে এখানেই তো আছে n ইনটু মলিকিউলার মাস, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি মাস, তাহলে মাস 1 ইনটু মাস 2 ইনটু মাস 3 বাই হচ্ছে n1 প্লাস n2 প্লাস n3, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এটাকে আমরা এভাবেও লিখতে পারি। তো এই কটা ইকুয়েশন বা কটা সূত্র ছিল, তো সেটা তোমরা লিখে দিলাম। তো আজকের আমাদের এটা যদি তোমাদের তুলতে প্রয়োজন হয় তো তোমরা তুলে নিতে পারো। নেক্সট আমরা এবার এগোবো। নেক্সট পার্ট কি না, নেক্সট পার্ট হচ্ছে, তো আমাদের আজকে ক্লাসে 3 নম্বর পার্ট কমপ্লিট হয়ে গেল। নেক্সট পার্ট হচ্ছে মেথড অফ এক্সপ্রেসিং কনসেন্ট্রেশন অফ সলিউশন। তাহলে মেথড 4 নম্বর পার্ট, লাস্টের আগের পার্ট, ক্লাস অলরেডি শেষের পথে। তো কি আছে না, মেথড অফ এটা এখানে আমি তোমাদের জাস্ট ইকুয়েশন বা সূত্রগুলো লেখাবো, তোমরা এটা জানবে আরো ভালো করে দ্রবণ চ্যাপ্টারে, ক্লাস 12 এর সলিউশন চ্যাপ্টারে আরো ভালো করে জানবে। মেথড অফ এক্সপ্রেসিং কনসেন্ট্রেশন অফ সলিউশন, দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের মাত্রা, সলিউশন। আচ্ছা, ফার্স্ট আমরা কি দেখবো না, ফার্স্ট আমরা দেখবো হচ্ছে শতকরা মাত্রা। 1 নম্বর কি দেখবো আমরা, শতকরা মাত্রা, পার্সেন্টেজ, শতকরা মাত্রা। আচ্ছা, তার আগে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে দিই। ইন্ট্রোটা কি না, দ্রবণ আমরা কাকে বলবো না, দ্রবণের মধ্যে দুটো পার্টস থাকে, এক হচ্ছে দ্রাব, এক হচ্ছে দ্রাবক, সলিউড আর হচ্ছে সলভেন্ট, এই দুটোকে মিলিয়ে কি হয় না দ্রবণ উৎপন্ন হয়ে থাকে। অর্থাৎ কি না, একটা সলিউশন, এটা তোমরা ভালোভাবে জানবে সলিউশন চ্যাপ্টারে, দ্রবণ চ্যাপ্টারে ক্লাস 12 এ। আমি জাস্ট একটু বলে রাখি, সলিউশন ইজিক্যাল টু কি না, সলভেন্ট, সলিউট প্লাস হচ্ছে সলভেন্ট। এবারে সলিউটের মান যদি সলভেন্টের থেকে বেশি থাকে সেটা অপ্রকৃত দ্রবণ হতে পারে, এর মান কম এর মান বেশি তাহলে এটা কি না প্রকৃত দ্রবণ, এটা তোমরা পরবর্তীকালে জানবে। তাহলে এখন তোমরা শুধু জেনে রাখো যে সলিউশন, একটা সলিউশন কি দিয়ে তৈরি হয় না, সলিউট প্লাস হচ্ছে সলভেন্ট, এটা হচ্ছে দ্রাবক প্লাস হচ্ছে দ্রাবক ইজিক্যাল টু কি না দ্রবণ, দ্রাবক প্লাস দ্রাবক ইজিক্যাল টু কি না দ্রবণ। তাহলে শতকরা মাত্রা আমরা কি দেখবো না, শতকরা মাত্রার আবার 3টে পার্টস আছে, শতকরা মাত্রার আবার 3টে পার্টস আছে। এক হচ্ছে কি W/W দেখবো, W/W পার্সেন্টেজে দেখবো,
ডাব্লিউ বাই ওজন, ওজন অনুপাতে দেখবো ওজন, ওজন অনুপাতে কি না দ্রাবের ওজন, দ্রাবের ওজন, দ্রাবের ওজন বাই, দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন, দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন, দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন। এটা কিসে হবে না গ্রামে হবে, কিসে হবে না গ্রামে হবে, কারণ কি এখানে ওজন ব্যবহৃত হচ্ছে, নট আয়তন, ওজন ব্যবহৃত হচ্ছে, তাই জন্য এটা কি না আয়তন এই ওজন বা গ্রামে হবে, ইনটু হচ্ছে কি না 100। তাহলে এটা হচ্ছে কি না এটা হচ্ছে তোমার ডাব্লিউ ডাব্লিউ পার্সেন্টেজ অনুপাতে। সেকেন্ড আমরা কি দেখবো, সেকেন্ড আমরা দেখবো হচ্ছে ভি ভি পার্সেন্টেজ অনুপাতে, ভি ভি পার্সেন্টেজ অনুপাতে কি দেখবো না আগে কি ছিল দ্রাবের ওজন ছিল বাই দ্রবণের ওজন ছিল, এখন আমরা কি দেখবো না দ্রাবের আয়তন, দ্রাবের আয়তন বাই দ্রবণের আয়তন। দ্রবণের আয়তন মানে কি না দ্রাব প্লাস দ্রাব, দ্রাব প্লাস দ্রাবকের আয়তন, সেটাই হচ্ছে দ্রবণের আয়তন। তাহলে দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন কিসে লিটারে হতে পারে, এমএল হতে পারে, ইনটু হচ্ছে 100। তাহলে এটা হয়ে গেল ওজন, ওজন অনুপাতে, এটা হয়ে গেল আয়তন, আয়তন অনুপাতে। লাস্ট আমরা কি দেখবো শতকরা মাত্রায় যে ওজন আয়তন অনুপাতে বা ডাব্লিউ ভি পার্সেন্টেজ অনুপাতে আমরা দেখবো। ডাব্লিউ ভি, আচ্ছা ডাব্লিউ ডাব্লিউ ছিল তাই জন্য ওজন বাই ওজন, ভি ভি ছিল তাই জন্য আয়তন বাই আয়তন, এটা ডাব্লিউ ভি আছে তাহলে কি হবে না ওজন বাই আয়তন হবে। তাহলে কি হবে না দ্রাবের ওজন বাই দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন ইনটু হচ্ছে 100, এটা গ্রাম এটা লিটার। তাহলে আমরা শতকরা মাত্রায় কি কি দেখলাম না শতকরা মাত্রায় আমরা তিনটে দেখলাম, এক হচ্ছে ওজন, ওজন অনুপাতে, এক হচ্ছে আয়তন, আয়তন অনুপাতে, দুই হচ্ছে আয়তন ওজন আয়তন অনুপাতে। তো এই তিনটেই হচ্ছে শতকরা মাত্রা বা শতকরা বা পার্সেন্টেজের কনসেন্ট্রেশন এক্সপ্রেশনের এক তিনটে ইকুয়েশন। তো এটাই হচ্ছে শতকরা মাত্রার ইকুয়েশন। দেন আমরা কি দেখবো, দেন আমরা দেখবো হচ্ছে মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন। দেন আমরা কি দেখবো না মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ, মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ। আচ্ছা এটা কি দেখবো আমরা মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশটা কি আসলে না মোল ভগ্নাংশের সংজ্ঞাটা কি না একটি উপাদানের মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা, একটি উপাদানের মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা, একে বলা হয় মোল ফ্র্যাকশন। হয়তো তোমরা বুঝতে পারবে না, আমি এটা করে দেখালে এক্ষুনি বুঝতে পারবে। দেখো ধরো বলা হলো এ এর মোল সংখ্যা, এ এর মোল সংখ্যা ধরলাম এন এ, ধরলাম এন এ, বি এর মোল সংখ্যা ধরলাম এন বি। স্যার টোটাল মোল সংখ্যা কত, টোটাল মোল সংখ্যা কত, মোল সংখ্যা কত, টোটাল মোল সংখ্যা কত এন এ প্লাস এন বি, এন এ প্লাস এন বি। স্যার টোটাল মোল সংখ্যা হয়ে গেল, এবার আমাকে বলুন এ এর মোল ভগ্নাংশ কত না এ এর মোল ভগ্নাংশ কত হবে একটার মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা, একটার মোল সংখ্যা এ এর মোল সংখ্যা কত ছিল এন এ বাই টোটাল মোল সংখ্যা কত ছিল এন এ প্লাস এন বি, এন এ প্লাস এন বি। তাহলে এটা হচ্ছে এ এর মোল ফ্র্যাকশন, এটা হচ্ছে এ এর মোল ফ্র্যাকশন যাকে বলা হয় এক্স এ, মোল ফ্র্যাকশনকে এক্স এ দ্বারা, এ এর মোল ফ্র্যাকশন এক্স এ, বি এর মোল ফ্র্যাকশন এক্স বি। তারপরে স্যার যদি বলি স্যার বি এর মোল ফ্র্যাকশন কত হবে না একটার মোল বি এর মোল সংখ্যা কত ছিল এন বি ছিল, টোটাল মোল সংখ্যা কত ছিল এন এ প্লাস এন বি ছিল। তাহলে ইজিক্যাল টু কি হবে এটা কার হবে না এটা এক্স বির হবে। তাহলে এক্স এ এর ক্ষেত্রে এর মোল সংখ্যা কত ছিল এন এ ছিল, বি এর মোল সংখ্যা কত ছিল এন বি ছিল, টোটাল মোল সংখ্যা কত ছিল এন এ প্লাস এন বি ছিল। স্যার এ এর মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ কত হবে কি বলেছিলাম যে একটার মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা, একটার মোল সংখ্যা এ এর মোল সংখ্যা এন এ বাই টোটাল মোল সংখ্যা কত এন এ প্লাস এন বি সমান হচ্ছে কিনা এক্স এ, অর্থাৎ কি এ এর মোল ভগ্নাংশ। স্যার বি এর ক্ষেত্রে কি হবে না বি এর ক্ষেত্রে সেম হবে বি এর মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা, তাহলে বি এর মোল সংখ্যা এন বি বাই টোটাল মোল সংখ্যা এন এ প্লাস এন বি সমান হচ্ছে কি হবে এক্স বি বা বি এর মোল ভগ্নাংশ।
তাহলে এটাই হচ্ছে মোল ভগ্নাংশ। আচ্ছা, এরপরে কি না, এরপরে আমরা একটা জিনিস দেখবো যে দুটো উপাদানের মোল সংখ্যা এর যোগফল সবসময় কি হয় না 1 হয়। এর যোগফল কি হবে না এক্স এ প্লাস এক্স বি সমান কি হবে 1 হবে। স্যার বিশ্বাস হচ্ছে না, প্রমাণ করে দেখান। তাহলে কি, তাহলে আমরা দেখিতি, আমরা কি দেখেছিলাম যে এক্স এ আমরা কি দেখেছিলাম এন এ প্লাস এন বি প্লাস কি ছিল এক্স বির ক্ষেত্রে কি ছিল না এন বি বাই হচ্ছে এন এ প্লাস এন বি। তাহলে কি হবে না এর ক্ষেত্রে হবে এন এ প্লাস এন বি লসাগু। এর ক্ষেত্রে কি আছে না এন, এখানে কি হবে না এন এ প্লাস হচ্ছে কি হবে এন বি। তাহলে এটা কি এন এ প্লাস এন বি দুটো ইজিক্যাল হয়ে গেল, তাহলে সমান হচ্ছে কি 1। তাহলে কি এক্স এ প্লাস এক্স বি দুটো উপাদানের মূল ভগ্নাংশের যোগফল বা মূল ভগ্নাংশের সমষ্টি কি হবে না সর্বদা কি হবে 1 হবে। হয়ে গেল। তো এটাই হচ্ছে মোল ফ্র্যাকশন। তারপরে আমরা কি আসবো, তারপরে আমরা আসবো হচ্ছে মোলারিটি। তারপরে আমরা কি আসবো না হচ্ছে মোলারিটি। মোলারিটি আর দুটো আছে, হয়ে গেলে এই পার্টসটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে মোলারিটি কি না, মোলারিটি হচ্ছে 1000 ml দ্রাবকে, 1000 ml দ্রাবকে দ্রাবের যত মোল দ্রবীভূত থাকে, 1000 ml দ্রাবকে, 1000 ml দ্রাবকে, দ্রাবকে দ্রাবের যত মোল দ্রবীভূত থাকে, দ্রাবের যত মোল দ্রবীভূত থাকে তাকে বলা হয় কি মোলারিটি। স্যার ইকুয়েশন কি হবে, ইকুয়েশন কি হবে না ইকুয়েশন হচ্ছে দ্রাবের যত মোল, দ্রাবের মোল সংখ্যা ধরলাম আমরা ডাব্লিউ, দ্রাবের মোল সংখ্যা ধরলাম আমরা N2 বাই হচ্ছে, দ্রাবের মোল সংখ্যা ধরলাম আমরা N2 বাই হচ্ছে কত না 1000 ml দ্রাবকে বলছে, 1000 ml দ্রাবকে, তাহলে এটা কি ধরলাম না ভি ধরলাম, ইনটু হচ্ছে কি না 1000 ml, এটা কিন্তু ml, ঠিক আছে। তাহলে কি হবে দ্রাবের হচ্ছে মোল সংখ্যা কি ধরেছিলাম আমরা, আর মোল সংখ্যার আমরা ইকুয়েশনে কি জানি মোল সংখ্যা মাস বাই মলিকিউলার মাস। তাহলে W2 বাই M2 বাই হচ্ছে V ইনটু হচ্ছে 1000 ইজিক্যাল টু W2 বাই M2 ইনটু V ইনটু হচ্ছে 1000। স্যার W2টা কি না W2টা হচ্ছে দ্রাবের ওজন। স্যার M2টা কি, M2টা হচ্ছে দ্রাবের আণবিক ওজন। স্যার Vটা কি, Vটা হচ্ছে দ্রাবকের আয়তন ইনটু হচ্ছে কি, ইনটু হচ্ছে তোমার 1000, ইনটু হচ্ছে 1000 ml। তো এটাই হচ্ছে মোলারিটি, এটাই হচ্ছে মোলারিটি। এবার যদি বলি মোলালিটি, মোলালিটি কি হবে না সেম হবে, শুধু এখানে ভির জায়গায় এখানে শুধু কি হয়ে যাবে না ওজন হয়ে যাবে বা W1 হয়ে যাবে, এখানে ভি আছে সেখানে কি ওজন হয়ে যাবে। মোলালিটি, মোলালিটি কি, মোলালিটি কি, আচ্ছা এটা হচ্ছে মোলারিটি। মোলারিটি কি আরেকবার বলে দিই যে W2 দ্রাবের 1000 ml দ্রাবকে দ্রাবের যত মোল দ্রবীভূত থাকে, তাহলে দ্রাবের যত মোল দ্রাবর আমি মোল সংখ্যা N2 ধরলাম বাই হচ্ছে V ইনটু হচ্ছে 1000। তাহলে দ্রাবের মোল সংখ্যা নির্ণয় সূত্র কি, মোল সংখ্যা আমরা কি জানি মাস বাই মলিকিউলার মাস, তাহলে মাস বাই আণবিক ওজন, মাস বাই আণবিক ওজন W2 বাই M2 ইনটু V ইনটু হচ্ছে 1000। এটা হচ্ছে তোমার মোলারিটির ফর্মুলা। এটা তোমরা বললাম যে সলিউশন চ্যাপ্টারে আরো ভালো করে জানবে। তারপরে কি মোলালিটি, মোলালিটি স্যার মোলালিটি কি না এটা শুধু হয়ে যাবে ml এর জায়গায় গ্রাম হয়ে যাবে, আর সবকিছু কি না একই থাকবে। মোলালিটি কি 1000, মোলারিটিতে 1000 ml ছিল, মোলালিটিতে কি হবে না 1000 গ্রাম হবে। তাহলে 1000 গ্রাম কি হবে না আমরা কি জানি, আমরা কি জানি যে যত মোল দ্রবীভূত থাকে, অর্থাৎ আমরা দ্রাবের মোল সংখ্যাকে কি ধরেছিলাম না N2 ধরেছিলাম বাই হচ্ছে W1 কার ধরবো না দ্রাবকের ধরবো ইনটু হচ্ছে কি হবে 1000। তাহলে N2 এর ক্ষেত্রে কি হবে W2 বাই M2 আগেরটার মতোই সেম হবে, শুধু তার জায়গায় V ছিল এর জায়গায় W1 বা দ্রাবের ওজন চলে আসবে, M2 ইনটু W1 ইনটু হচ্ছে কি না 1000, W2 বাই M2 ইনটু W1 ইনটু হচ্ছে কি 1000। এটা হচ্ছে মোলারিটি, এটা হচ্ছে মোলারিটি। দেন হচ্ছে কি, দেন হচ্ছে জানবো আমরা নরমালিটি। দেন হচ্ছে কি না, দেন হচ্ছে নরমালিটি। নরমালিটি স্যার নরমালিটি কি একই 1000 ml দ্রাবকে দ্রাবের যত গ্রাম ইকুইভ্যালেন্ট, দ্রাবের যত গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট মানে কি, ইকুইভ্যালেন্ট ওয়েট কি, ইকুইভ্যালেন্ট ওয়েট কি না ওয়েট মলিকিউলার ওয়েট বাই হচ্ছে কি, বাই হচ্ছে n ফ্যাক্টর, n ফ্যাক্টর। n ফ্যাক্টরটা কি না n ফ্যাক্টর হতে পারে কি, n ফ্যাক্টর হতে পারে নাম্বার অফ
ইলেকট্রনের সংখ্যা যেটা হচ্ছে কোনো আয়ন হচ্ছে কি করবে না, ত্যাগ করতে পারে বা গ্রহণ করতে পারে, সেই ত্যাগ বা গ্রহণের ইলেকট্রনের নাম্বারটা হতে পারে। কোনো অ্যাসিডের H+ গ্রহণের বা H+ গ্রহণের যে সংখ্যাটা সেটাই এন ফ্যাক্টর হতে পারে। কোনো বেস বা কোনো ক্ষারের ক্ষেত্রে OH- আয়নটা গ্রহণের বা প্রদানের যে সংখ্যাটা সেটা হচ্ছে তোমার কি না এন ফ্যাক্টর। এটা পরবর্তীকালে তোমরা আয়নিক ইকুইলিব্রিয়াম সেই চ্যাপ্টারে ভালো করে এন ফ্যাক্টর সম্বন্ধে তোমরা কি না জানবে, সলিউশন চ্যাপ্টারে থোড়া বহুত জানবে। তাহলে কি না ইকুইভ্যালেন্ট ওয়েট সমান কি না আমরা কি জানলাম, মলিকুলার ওয়েট বাই এন ফ্যাক্টর। নরমালিটি কি নরমালিটি হচ্ছে সেই আগেরটার মতো একই, শুধু সেখানে কি ছিল না সেখানে মোল ছিল, এখানে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে 1000 ml দ্রাবকে দ্রাবের যত গ্রাম ইকুইভ্যালেন্ট, যত নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট দ্রবীভূত থাকি। ইকুয়েশনটা কি না নরমালিটির ইকুয়েশনটা কি হবে, নরমালিটি একে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়, মোলারিটিকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়, আর মোলালিটিকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়। মোলালিটি এর একক কি হবে, এর একক কি ছিল, আমরা গ্রাম পার, একক কি ছিল না একক হচ্ছে মোল পার গ্রাম। মোলারিটির একক কি হবে, মোল পার লিটার। আর নরমালিটির কি হবে না, নরমালিটি হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট বাই হচ্ছে তোমার হচ্ছে কি ভলিউম। তাহলে এন নরমালিটি ইজিক্যাল টু কি না, নরমালিটি ইজিক্যাল টু নাম্বার মোলারিটি ইন্টু হচ্ছে এন ফ্যাক্টর। নরমালিটি এর ইকুয়েশনটা কি হবে, মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর। স্যার এটা আসলো কি করে, প্রুফ করে দেখান। তাহলে আমি কি বললাম যে এন ইজিক্যাল টু মোলারিটি ইন্টু হচ্ছে এন ফ্যাক্টর। কি করে আসলো দেখো, নরমালিটি আমরা কি জানি যে 1000 ml দ্রাবকে দ্রাবের যত গ্রাম ইকুইভ্যালেন্ট, তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কি, আচ্ছা আগে ইকুয়েশনে লিখি, এন সমান হচ্ছে কি না নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বাই হচ্ছে ভি। এটা জানা গেল, এটা হচ্ছে কি না নরমালিটি, এটা নরমালিটি জেনারেল সূত্র। এটার পর আসলো হচ্ছে কি না এইটা। স্যার এটা আসলো কি করে, তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বার করি, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কি না ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। স্যার ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েটের সূত্র কি ছিল, না মনে করো যে ইকুইভ্যালেন্ট ওয়েটের সূত্র কি ছিল, মলিকিউলার ওয়েট বাই হচ্ছে কি না এন ফ্যাক্টর, একে একটু সিধা সাদা করে দিলে কি হবে না ওয়েট বাই মলিকুলার ওয়েট ইন্টু হচ্ছে এন ফ্যাক্টর, ওয়েট বাই মলিকুলার ওয়েট ইন্টু হচ্ছে এন ফ্যাক্টর। তারপরে কি হবে না ওয়েট বাই মলিকুলার ওয়েট, মাস বাই মলিকুলার মাস, ওয়েট বাই মলিকুলার মাস কি হবে এন, মোল সংখ্যা ইন্টু হচ্ছে এন ফ্যাক্টর। তাহলে এতদূর পর্যন্ত আমরা আসলাম। তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কি বেরোলো, না মোল সংখ্যা ইন্টু হচ্ছে এন ফ্যাক্টর। এটা এই ইকুয়েশনটা কোথায় পুট করব, এই ইকুয়েশনটা এখানে পুট করব। তাহলে এই ইকুয়েশনটা এখানে পুট করি, তাহলে এন সমান নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট জায়গায় কি পুট করব না মোল সংখ্যা ইন্টু এন ফ্যাক্টর বাই হচ্ছে কি না ভি। এবার এন বাই ভি ইন্টু এন ফ্যাক্টর, এন বাই ভি আমরা কি জানি, আমরা জানি হচ্ছে মোলারিটি ইজিক্যাল টু এন বাই ভি। তাহলে মোলারিটি ইজিক্যাল টু কি এন বাই ভি, তাহলে কি মোলারিটি ইন্টু হচ্ছে এন ফ্যাক্টর ইজিক্যাল টু কি নরমালিটি। হয়ে গেল এই সূত্র প্রমাণ, এন ইজিক্যাল টু কি মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর। তো হয়ে গেল আজকের আমাদের 4 নম্বর টপিক, সেটা কিনা মেথড অফ এক্সপ্রেসিং কনসেন্ট্রেশন। তাহলে কি আমি প্রথম থেকে আরেকবার একটু রিভাইজ করে দিই। তাহলে প্রথমে আমরা কি দেখলাম, শতকরা মাত্রা দেখলাম, তার মধ্যে কি ছিল WW অনুপাতে, তারপরে কি ছিল WV অনুপাতে, তারপরে কি ছিল VV অনুপাতে, তারপরে কি দেখলাম, আমরা মোল ফ্র্যাকশন, তারপরে কি দেখলাম, মোলারিটি, তারপরে দেখলাম হচ্ছে নরমালিটি। তো এই হচ্ছে আমাদের সলিউশনের বা দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের কিছু মাত্রা, এটা তোমরা জানবে সলিউশন চ্যাপ্টারে আরো গভীরভাবে। তাহলে আমাদের আজকে 4 নম্বর পার্টও কমপ্লিট হয়ে গেল। লাস্ট একটা ছোট্ট পার্ট তোমরা এটা ফিজিক্সেও জানবে, এখন তবুও একবার তোমরা জেনে নাও যে সিগনিফিকেন্ট নাম্বার বা তাৎপর্যপূর্ণ সংখ্যাটা কি। এটা হয়ে গেলে আমাদের ক্লাস 11-এর সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার টোটালি কমপ্লিট হয়ে যাবে। তো আমি বলেছিলাম যে তোমাদের
দুটো পার্টে ভিডিও আনবো, প্রতিটা চ্যাপ্টারে দুটো পার্টে ভিডিও আনবো, পার্ট 1 পার্ট 2। কিন্তু এখন আমি একটু ডিসিশন চেঞ্জ করছি, কারণ তোমাদের সুবিধার জন্য আর একটা পার্ট নিয়ে আসতে চলেছি। সেই পার্টে কি থাকবে, টোটাল তো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল, সেই পার্টে কি থাকবে না অল একটা ফর্মুলা সিট, টোটাল সূত্রের একটা সিট থাকবে, যে প্রতিটা চ্যাপ্টারে কি কি সূত্র থেকে কোশ্চেন বা ম্যাথ আসতে পারে, সেই টোটাল সূত্র একটা ক্লাসে বা একটা পুরো ভিডিওতে তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে পার্ট 3, অর্থাৎ প্রতিটা চ্যাপ্টার কেমিস্ট্রির মধ্যে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 থাকবে। পার্ট 1 পার্ট 2 টোটাল এন্টায়ার চ্যাপ্টারের তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, আর পার্ট 3 যেটা 3 নম্বর ভিডিও আসবে সেটা হচ্ছে টোটাল এন্টায়ার ফর্মুলা সিট বা শর্ট ক্যালকুলেশনের জন্য ট্রিক্স দেওয়া হবে। তো যাই হোক, লাস্ট পার্ট আজকে আমরা দেখি, সেটা কি না সিগনিফিকেন্ট নাম্বার বা তাৎপর্যপূর্ণ সংখ্যা। সিগনিফিকেন্ট নাম্বার বা তাৎপর্যপূর্ণ সংখ্যা। সিগনিফিকেন্ট নাম্বার বা তাৎপর্যপূর্ণ সংখ্যাটা কি না, 1 নম্বর কি, এর কতগুলো রুলস আছে। 1 নম্বর কি না, যে কোনো নন জিরো নাম্বার ইজ সিগনিফিকেন্ট নাম্বার। যে কোনো নন জিরো অর্থাৎ কি, জিরো বাদে যাই ধরবে সেই সিগনিফিকেন্ট। জিরো বাদে 1 সিগনিফিকেন্ট, 2 সিগনিফিকেন্ট, 3 সিগনিফিকেন্ট। এবারে আমি যদি বলি যে 433 এর মধ্যে সিগনিফিকেন্ট নাম্বার কটা আছে না, এর মধ্যে স্যার সিগনিফিকেন্ট নাম্বার একটা, দুটো, তিনটে। স্যার তিনটে সিগনিফিকেন্ট নাম্বার আছে, তিনটে সিগনিফিকেন্ট নাম্বার আছে। যদি আমি বলি 0433, স্যার এর মধ্যে কটা সিগনিফিকেন্ট আছে? স্যার বললেন যে নন জিরো বাদে সবকিছু সিগনিফিকেন্ট, জিরো বাদে সবকিছু সিগনিফিকেন্ট, তাহলে 1 আছে 2 আছে, তাহলে এর মধ্যে কটা আছে? 2 আছে। স্যার যদি বলি 430 এর মধ্যে সিগনিফিকেন্ট কটা আছে না, এর মধ্যে সিগনিফিকেন্ট দুটো আছে, এর মধ্যে সিগনিফিকেন্ট দুটো আছে। এবার আসি দশমিক রুলে। দশমিক রুল মানে কি, ধরো তোমাদেরকে বলা হলো 0.00214, এর মধ্যে সিগনিফিকেন্ট নাম্বার কটা আছে বা কটা রয়েছে না স্যার নন জিরো, দশমিকের পর নন জিরো কটা, সরি 000 কটা নন জিরো? তিনটে। স্যার তাহলে জিরোর কি কোনো ভ্যালু নেই? জিরো যেখানে থাকবে সেটাই কি নন জিরো? না, জিরোর ভ্যালু রয়েছে। কখন রয়েছে? দুটো নন জিরো কন্টেন্টের বা দুটো নন জিরো নাম্বারের মাঝে যদি জিরো বসে, তাহলে সেটা হচ্ছে সিগনিফিকেন্ট বা তাৎপর্যপূর্ণ সংখ্যা হিসেবে গণিত হবে। অর্থাৎ কি, যদি আমি বলি 430, যদি আমি বলি 403, স্যার এর সিগনিফিকেন্ট নাম্বার কত? স্যার এটা তো নন জিরো। তাহলে 4 একটা আছে, দুটো আছে, দুটো সিগনিফিকেন্ট নাম্বার না, দুটো নন জিরোর মাঝে জিরো থাকা মানে সেটাও হয়ে যাবে কি না সিগনিফিকেন্ট নাম্বার। তাহলে এর ক্ষেত্রে সিগনিফিকেন্ট নাম্বার কটা হবে? 3টে হবে। স্যার দুটো নন জিরো এর মাঝখানে একটা জিরো, স্যার দুটো নন জিরো এর মাঝখানে একটা জিরো, তাহলে টোটাল সিগনিফিকেন্ট নাম্বার কটা হবে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। স্যার সিগনিফিকেন্ট নাম্বার 5টা। তাহলে এখানে দশমিকের রুলটা কি না, দশমিকের বাঁ দিকে এটা দশমিক, এই যে নন জিরো কন্টেন্ট, এই নন জিরো নাম্বারের যদি বাঁ দিকে কোনো জিরো থাকে সেটা আর সিগনিফিকেন্ট নাম্বার হিসেবে গণ্য করা হবে না, কেবলমাত্র 3টে নাম্বারই, অর্থাৎ 2, 1, 4 3টে নাম্বারই গণ্য করা হবে। যদি 0.0040 ধরা হয়, তাহলে এর ক্ষেত্রে স্যার নন জিরো কন্টেন্ট। স্যার এর ক্ষেত্রে কি হবে না, এর ক্ষেত্রে দশমিকের আগে কোনো নন জিরো কন্টেন্ট নেই, দশমিকের পরে একটাই নন জিরো কন্টেন্ট আছে 4, তার আগে দুটো জিরো আছে, এটা সিগনিফিকেন্ট হবে না। বাট দশমিক এর ডান দিকে, নন জিরো সংখ্যার ডান দিকে যদি জিরো থাকে, সেটা হবে সিগনিফিকেন্ট নাম্বার। অর্থাৎ এই দুটোই হচ্ছে সিগনিফিকেন্ট নাম্বার। এর ক্ষেত্রে সিগনিফিকেন্ট নাম্বার কটা? দুটো। স্যার যদি বলি 0004100, স্যার এর ক্ষেত্রে নন জিরো কন্টেন্ট কটা হবে বা নন জিরো এর ক্ষেত্রে সিগনিফিকেন্ট নাম্বার কটা হবে? পরীক্ষায় তোমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে যে একটা কোশ্চেন একটা এরকম দিয়ে দিল, এর সিগনিফিকেন্ট নাম্বার কটা, এর তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা। তো সেটা তোমরা কিভাবে দেখবে, যে জিরো আছে, দশমিকের বাম দিকেও জিরো আছে, কোনো চাপ নেই, দশমিকের ডান দিকে জিরো দিয়ে শুরু হয়েছে, তাহলে এই দুটো কি হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে, জিরো নন জিরো হবে না বা সিগনিফিকেন্ট হবে না। তাহলে 4, আমি কি বললাম যে দশমিকের পরে যদি কোনো নন জিরো থাকে, তার পাশে যদি, তার ডান দিকে যদি জিরো থাকে, সেটা হবে সিগনিফিকেন্ট নাম্বার। তাহলে 4 সিগনিফিকেন্ট, 1 সিগনিফিকেন্ট, একটা জিরো, দুটো জিরো, তিনটে জিরো, এই সবগুলোই হবে সিগনিফিকেন্ট। তাহলে এর টোটাল সিগনিফিকেন্ট নাম্বার কটা না স্যার? 5টা। এবার কি হয়তো এবার বলা হলো কি না 5.004,
স্যার এর সিগনিফিকেন্ট কথা, স্যার আপনি বললেন দশমিকের ডান দিকে, স্যার আপনি কি বলেছিলেন না দশমিকের ডান দিকে যদি কোনো জিরো দিয়ে শুরু হয় সেটা কি হবে না, সেটা হবে সিগনিফিকেন্ট নাম্বার না, সেটা সিগনিফিকেন্ট বা তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে না। কিন্তু কিন্তু নতুন নিয়ম, 3 নম্বর নিয়ম, নতুন নিয়ম কি না, দশমিকের বাঁ দিকে যদি নন জিরো দিয়ে শুরু হয়, অর্থাৎ জিরো যদি না থাকে, নন জিরো দিয়ে যদি শুরু হয়, তার ডান দিকে যতগুলো জিরো থাকবে সেটা হবে তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা হবে না স্যার, একটা, দুটো, তিনটে, চারটে। কেন একটা? এটা হচ্ছে কি, এটা হচ্ছে দশমিকের আগে বা দশমিকের বাম দিকে 5 অর্থাৎ নন জিরো, এটা সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্টের পর দশমিক দিলাম, তারপরে দুটো জিরো আসলো, কারণ কি, তারপরে দুটো জিরো আসলো, এটা কি হবে, এটা হবে তাৎপর্যপূর্ণ সংখ্যা। কারণ কি, কারণ তার বাম দিকে 5 দিয়ে শুরু হয়েছে, তাই জন্য। এখানে যদি জিরো থাকতো তাহলে কিন্তু এই জিরো দুটো ধরা হতো না, এখানে যেহেতু নন জিরো কন্টেন্ট, তাই জন্য এখানে এই জিরোটাকে সিগনিফিকেন্ট নাম্বারে ধরা হবে। তাহলে এর সিগনিফিকেন্ট নাম্বার কটা হবে, 1 2 3 4, তাহলে এর সিগনিফিকেন্ট নাম্বার কটা হবে না 4টে। তো এই হচ্ছে সিগনিফিকেন্ট নাম্বার। আরো কিছু রুলস আছে তোমাদের, সেটা হচ্ছে কি না রাউন্ড অফ রুল। রাউন্ড অফ রুল মানে কি না, রাউন্ড অফ হচ্ছে ধরো তোমাদের বলা হলো 5.236, তাহলে 5.236 দশকের ঘরে 3 আছে, শতকের দশকের ঘরে 3 আছে, এখানে 6 আছে, 5-এর থেকে বেশি আছে, এটা তোমরা জানো অবভিয়াসলি। তাহলে এটাকে তোমরা কি লিখতে পারো না 5.24 লিখতে পারো, 6টাকে বাদ দিয়ে 5-এর থেকে বেশি আছে, তাই জন্য একটা এর 3-এর সঙ্গে যোগ হয়ে গিয়ে 5.24 তোমরা লিখতে পারো। তাহলে সিগনিফিকেন্ট নাম্বার কি না, যে কোনো নন জিরো কন্টেন্টই সিগনিফিকেন্ট নাম্বার বা তাৎপর্যপূর্ণ সংখ্যা। দুটো নন জিরো কন্টেন্ট বা দুটো নন জিরো নাম্বারের মধ্যে যদি জিরো থাকে সেটা হবে সিগনিফিকেন্ট বা তাৎপর্যপূর্ণ সংখ্যা। জিরো দশমিকের ডান দিকে, দশমিকের ডান দিকে কোনো নন জিরো কন্টেন্ট বা কোনো নন জিরো নাম্বার ডান দিকে যত জিরো থাকবে, কোনো নন জিরো কন্টেন্টের ডান দিকে যত জিরো থাকবে সেটা সিগনিফিকেন্ট হিসেবে গণিত হবে। আর দশমিকের ডান দিকে জিরো দিয়ে শুরু হলে সেটা কি হবে না, সিগনিফিকেন্ট হবে না। কিন্তু দশমিকের বাম দিকে যদি যে কোনো নন জিরো কন্টেন্ট থাকে, তারপরে যদি কোনো জিরো বসে, সেটা হবে কিনা নন জিরো কন্টেন্ট, অর্থাৎ কিনা সিগনিফিকেন্ট নাম্বার। তো এটাই আমাদের আজকের ক্লাস ছিল। তো আমাদের আগের পার্টে আমরা এম্পিরিক্যাল আর মলিকুলার ফর্মুলা অবধি দেখেছিলাম, আজকের আমরা এই 4টে পার্ট করে নিলাম। তো আমাদের সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার আজকের হয়ে গেল কমপ্লিট। এরপরে একটা থার্ড পার্ট আসবে, যেটা শুধুমাত্র অঙ্কের কিছু ফর্মুলা, টোটাল এন্টায়ার চ্যাপ্টারে যত রকম ফর্মুলা হয়ে থাকে সেই ফর্মুলাগুলো আমি নিয়ে আসতে চলেছি পার্ট 3-তে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। যে জায়গায় বুঝতে পারোনি বা যে জায়গায় অসুবিধা হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর বলে রাখি, যারা আগের পার্টটা বা পার্ট 1টা যারা দেখোনি, তাদের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তারা তো প্লিজ চেক আউট করে নেবে, তারপরে এই ভিডিওটা দেখবে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আজকের ক্লাসটা এত দূর পর্যন্ত। নেক্সট আমরা শুরু করবো অ্যাটমিক স্ট্রাকচার। তো ভালো থেকো, সুস্থ থেকো, পড়তে থাকো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার। টিল দেন, বাই।